ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। দুর্নীতির আখড়া রেজিস্ট্রি অফিস গাইবান্ধায় রাজস্বের বিপুল টাকা আত্মসাৎ। জড়িত কর্মকর্তা কর্মচারীরা দলিল জালিয়াতির অভিযোগ। বালামে ওঠে নাই কি জন্য, তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। যখন দেখে খারিজ করবো তখন দেখি না আমার দলিলে হয় নাই। ওটা একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। বিধি মোতাবেক মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে বিদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যোগ্যতা না থাকলেও উড়াচ্ছেন বিমান। নীতিমালা ভেঙে পরীক্ষা। 13 জনকে পাইলট বানাতে নম্বর জালিয়াতি। আওয়ামী মন্ত্রী ও বিমান কর্তাদের যোগসাজশে নজিরবিহীন নিয়োগ কাণ্ড। পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারাজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতা রক্ষায় জোর বাংলাদেশের। সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় নির্বাচন। আগে সিটি নাকি ইউপি নির্ভর করছে বরাদ্দের ওপর, জানালেন প্রতিমন্ত্রী। প্রশাসক নিয়োগে বগুড়া সিটির কার্যক্রম শুরু। হামাক্রান্ত শিশুর চিকিৎসা খরচে দিশেহারা অভিভাবক। সব হাসপাতালে আলাদা ওয়ার্ড রাখার নির্দেশ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ব্যর্থতা তদন্ত চেয়ে আরও একটি রিট। এবং ঢাকার বাইরে জমজমাট কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাহিদার তুলনায় 20 লাখ বেশি মজুদ। চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমি সেবা মেলার উদ্বোধন করে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন কার্যক্রমে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রকাশ করেন সরকার প্রধান। পর্যায়ক্রমে সব ইশতেহার বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ সরকার। প্রান্তিক পর্যায়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা, যা চলছে দেশের জেলা উপজেলা পর্যায়ে। মেলার বিভিন্ন স্টল থেকে ই নামজারি, অনলাইনে কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ সহ ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করতে চায় সরকার। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, সেরকম একটি পরিবেশ আমরা চাই। অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। এ সময় জমি জমা সংক্রান্ত মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন সরকার প্রধান। মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে ধাপে ধাপে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। পরে বিভিন্ন স্টল ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টার। এ সময় শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী।
ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার রেজিস্ট্রি অফিস থেকে। এর মধ্যে আত্মসাৎ করা 58 লাখ টাকা আদায় হয়নি এখনো। এতে করে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব, ঘষামাজা করে দাতাগ্রহীতার নাম, দাগ, খতিয়ান পরিবর্তন ও জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন অফিসটির কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের তৃতীয় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। আমানতের জায়গা যেখানে মানুষ নির্ভর করতে পারে একটা তার জমির কাগজপত্রের জন্য, সেখানে যদি এইরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই টাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ পে অর্ডারে 4 লাখ টাকা রাজস্ব জমা দিয়ে পৃথক দলিল নিবন্ধন করলেও জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই। তো বালামে ওঠে নাই কি জন্য? যে তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্টার মূল যে ডিআরও, এনার সাথে কথা বললাম, ইনি আমাকে বলে যে মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। কিভাবে সহায়তা করছে সেটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানা সত্যি গিয়ে অকামিশন করে, সেটা তো একেবারে মানে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি? স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি, আমাকেই পুলিশে দিত। তার বিরুদ্ধে বিদ্যাহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পাইলট হিসেবে আবেদনেরই যোগ্যতা নেই, অথচ বিমান ওড়াচ্ছেন। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে এমন 13 ব্যক্তির সন্ধান, যাদের পাইলট বানাতে শুধু নীতিমালা ভঙ্গ নয়, নজিরবিহীন কাণ্ড ঘটান তৎকালীন আওয়ামী লীগের বিমানমন্ত্রী ও কর্মকর্তারা। এম এ আজিম সে বিষয়ে জানাচ্ছেন বিস্তারিত। জোহরা মেহজাবিন মন্দিরা 6 বছর ধরে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান উড়াচ্ছেন তিনি। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে ফিজিক্সে ই ও ম্যাথে বি গ্রেডে পাশ করেছেন তিনি। বিমান বাংলাদেশের অপারেশন ম্যানুয়াল বা নীতিমালা অনুযায়ী ম্যাথ আর ফিজিক্সে সর্বনিম্ন বি গ্রেডে পাশ না করলে পাইলট হিসেবে আবেদনই করতে পারবেন না কেউ। তাহলে মন্দিরা কিভাবে পাইলট হলেন, সে প্রশ্নের উত্তর জানতে বিমান ভবনে সময় সংবাদ। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম পুরনো বিষয় বলে উড়িয়ে দেন। তবে বিষয়টি নিয়ে দুদক তদন্ত করে যে মামলা দিয়েছে তা উঠে আসে তার কথায়। অনেক পুরানা জিনিস এটা, আপনারা এই কেস, এটা তো মামলা হয়েছে, দুদক মামলা করছে। তো সে তদন্ত সম্পর্কে জানতে গেলে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুধু মন্দিরা একা নয়, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও 30 জনকে অবৈধভাবে পরীক্ষার সুযোগ দেয় বাংলাদেশ বিমান। এবার আমাদের নজর 18 সালের সে নিয়োগের সব নথিপত্রে। নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকায় আবেদনই করতে পারত না অভিযুক্তরা। তাই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মাথায় বিমানের নীতিমালা ভঙ্গ করে শিক্ষাগত যোগ্যতার গ্রেড কমিয়ে আবারও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ। লিখিত পরীক্ষায় ভালো মার্ক না পাওয়ায় 25 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয় 100 নম্বরে। সেখানে পছন্দের প্রার্থীদের দেয়া হয় ইচ্ছে মতো মার্ক।
বিমান আর শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে কেন অযোগ্যদের হাতে তুলে দেয়া হলো বাংলাদেশ বিমানের পাইলটের চেয়ার? কারাই বা করলেন এমন নজিরবিহীন কাণ্ড? এবার সে প্রশ্নের উত্তর মেলাতে চাই আমরা। আমাদের অনুসন্ধান বলছে মেহজাবিন মন্দিরার মা আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। মেয়েকে পাইলট বানাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের হাতে তুলে দেন তিনি। তার আশীর্বাদে যোগ্যতা না থাকলেও পাইলট বনে যান মন্দিরা। একইভাবে নিয়োগপ্রাপ্ত এ 13 জনের তালিকার সবাই পাইলট হয়েছেন বিমানের প্রভাবশালী কর্মকর্তা ও আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে। অভিযুক্ত এসব পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। 2 সপ্তাহ ঘুরে পাইলট অ্যাসোসিয়েশন থেকেও মেলেনি কোনো বক্তব্য। নজিরবিহীন এমন নিয়োগকাণ্ড ঘটানোর অভিযুক্ত 2 কর্মকর্তা বর্তমানে 2টি বেসরকারি বিমানে কর্মরত। তাদের অফিসে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। তবে মূল অভিযুক্ত মোসাদ্দিক আহমেদের দাবি, বরাবরই পাইলট নিয়োগ হয় নীতিমালা ভঙ্গ করে। এটা এরকমই হয়ে আসতেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালার এমন লঙ্ঘন দেশের বিমান আর যাত্রীদের মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অবশ্যই ঝুঁকি তো আছে। এই ম্যানুয়ালগুলো তো এমনি কেউ করেনি, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে করা হচ্ছে। 2019 সালে তদন্ত করে ত্রুটিপূর্ণ এ নিয়োগ বাতিল ও নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বিমান মন্ত্রণালয়। তবে এখনও অদৃশ্য শক্তির বলে বিমান উড়াচ্ছেন তারা। অযোগ্যরা পাইলট হওয়ায় যোগ্য মেধাবীরা বাদ পড়ছেন প্রতিনিয়োগে। এমন একজনকে খুঁজে বের করি আমরা। তিনি নূর মোহাম্মদ জুয়েল। যে হাত বিমানের কন্ট্রোল কলামে থাকার কথা, তা আজ আটকে আছে নিয়োগ জালিয়াতির বেড়াজালে। দেশের উচ্চ আদালত গত বছরের 30 জুলাই 30 কার্যদিবসের মধ্যে তাকে পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিলেও মানছে না বিমান বাংলাদেশ। বিমানের দ্বারে ঘুরতেছি, কোর্টের দ্বারে ঘুরতেছি এবং এটা কন্টিনিউ হচ্ছে। কিন্তু যারা দোষ করে আছে, যারা যোগ্য না, তাদের কিন্তু ঠিকই বহাল রাখছে। সব তথ্য প্রমাণ নিয়ে আবারও বিমান বাংলাদেশে গেলে বক্তব্য তো দূরের কথা, মেলেনি ভিতরে প্রবেশের অনুমতিও। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে ভারত চাইছে নতুন তথ্যপাত্রের ভিত্তিতে বোঝাপড়া। বাংলাদেশের চাওয়া পানি প্রবাহের দীর্ঘমেয়াদী নতুন সমঝোতা। পানি সম্পদ মন্ত্রী বলছেন, চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রী পর্যায়ে জিআরসি বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। দিল্লি থেকে ফিরে সাথীরা শারমিন জানাচ্ছেন বিস্তারিত। 3 দশকের পুরনো গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। 2 দেশের যৌথ নদী কমিশন জিআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now to decide the share, you had to base it on a certain data of what was actually flowing in the river. If we agree that yes, things have changed, then we have to see how to then adapt and adopt to that share. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা 35,000 কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে 40,000 কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিং, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। 2011 সালেই কিন্তু 2 দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করার দরকার আছে।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসির কারিগরি কমিটির বৈঠক। আগামী আগস্ট সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। খুবই বেশি আমরা আশাবাদী যে আরেকটা নতুন চুক্তি হবে। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। বাংলাদেশ ভারতের যে সম্পর্কের সমীকরণ সেটা টানাপোড়েন মারিয়ে এখন কিছুটা আলো দেখছে আসলে দুই দেশের সরকারই। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। ছাতিরা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি। জুলাইয়ে পদ্মা বারাজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধনী আনছে সরকার। প্রকল্পে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এদিকে 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, বন্যা ও ভাঙন রোধে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে চীন। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার আগে আরেক দফা সংশোধনী আনা হচ্ছে। বর্তমান মহাপরিকল্পনায় বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধে গুরুত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা, এরকম এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। র্যাব প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, নতুন আইন করে র্যাবের নাম পরিবর্তন করা হতে পারে, তবে এলিট ফোর্সটি বিলুপ্ত হচ্ছে না। র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সবকিছু মিলিয়ে সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসাবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় হামরোগের প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তবে বর্তমান সরকার হাম মোকাবেলায় পর্যাপ্ত টিকা সংগ্রহ করেছে বলেও জানান তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। সিটি কর্পোরেশনে নাকি ইউনিয়ন পরিষদে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে তা বাজেট বরাদ্দের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এদিকে MR ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সকালে মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্ব নেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বগুড়া সিটির কার্যক্রম হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। 20 এপ্রিল বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 7 মে নিকারে অনুমোদনের মধ্য দিয়ে 150 বছরের পুরনো পৌরসভা বিলুপ্ত হয়ে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা করে বগুড়া।
সোমবার বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীনকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিয়ে দায়িত্ব নেন তিনি। বগুড়া শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়েই নতুন সিটি কর্পোরেশনের কাজ শুরু হবে বলে জানান নবনিযুক্ত প্রশাসক। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে নতুন সিটি কর্পোরেশনের নাগরিক সেবার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পৌরসভা থেকে একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়, সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে। এদিকে সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে সিটি কর্পোরেশন নাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেটি নির্ভর করছে আগামী বাজেটে বরাদ্দের উপর। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। সিটি নির্বাচন দলীয়ভাবে হবে না বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিসের উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও জানান, ফায়ার ফাইটারদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। এদিন পাসিং আউট শেষে বাহিনীতে যুক্ত হন 250-র বেশি সদস্য। রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদান রাখায় 20 জনকে পদক পুরিয়ে দেন মন্ত্রী। গত 3 বছরের জন্য পদক পাবেন আরও 138 জন। জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে আমাদের দেশ প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভূমিধস, ভবনধস সহ বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। সিলেট সীমান্তে বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার বিকেলে সিলেট 48 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। দুপুরের সময় আরও থাকছে, যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে হামলা, 2 সন্দেহভাজন সহ নিহত অন্তত 5। জানা যায়নি কারণ। ট্রাম্পের নিন্দা। হামাক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ওষুধ টেস্টের পেছনে ব্যয় করছেন বহু টাকা। এমন অবস্থায় সরকারি বেসরকারি সব হাসপাতালে হাম ও উপসর্গে আক্রান্ত রোগীর চিকিৎসায় আলাদা ওয়ার্ড রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একসময় নিয়ন্ত্রণে থাকা হাম আবারও উদ্বেগ বাড়াচ্ছে। দেখা গেছে হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগই টিকা পায়নি। আবার টিকাদান শুরু হলেও বাদ পড়ছে বয়সসীমায়। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। বিভিন্ন হাসপাতালে ঘুরে ব্যয় করেছেন অনেক টাকা, জমিয়েছেন ওষুধের পাহাড়। আইসিআইস হচ্ছে 21 দিন। আলমাটি একটা হাসপাতাল ছিল, সেই জায়গায় রাখিছিলাম 2 দিন, আর এই জায়গায় আইসির ভিতরে 7 দিন, আর এই বেডে দিয়েছে। আইসিও বলছিল, কিন্তু আমার তো সাধ্য ছিল না। আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছু হয় না। আল্লাহর অশেষ মেহেরবান যে আমার বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে আগের থেকে। রোগীর অভিভাবকদের আর্থিক কষ্টের কথা চিন্তা করে ডেডিকেটেড হামের ইউনিট সহ বেড সংখ্যা বাড়িয়েছে বিভিন্ন হাসপাতাল। আমাদের এখানে যেদিন হামের প্রাদুর্ভাব শুরু হলো, সাথে সাথে আমাদেরকে বললেন যে এখানে হামের ইউনিট খুলতে হবে। আমরা সাথে সাথে হামের ইউনিট খুললি এবং 14 বেডের একটা আইসিইউ সাথে সাথে এবং
মন্ত্রী যেদিন ভিজিট আসছেন তার আগের দিনই এখানে 5টা সিপ্যাপ, 5টা হাই ফ্লো নেজাল ক্যানুলা, তারপর আপনার 2টা ভেন্টিলেটর হি প্রোভাইডেড। এদিকে হাম ও উপসর্গ রোগীর চিকিৎসায় সরকারি বেসরকারি সব হাসপাতালে আলাদা ওয়ার্ড ও কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। হামের আরো খবর জানবো। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস, সরাসরি যাব তার কাছে। জয়ন্ত, সময়ের সাথে সাথে সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। হাম পরিস্থিতির অবনতি হচ্ছে সিলেটে। গেল 24 ঘন্টায় 3 জন শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের বয়স 6 এবং বাকি 2 জনের বয়স 9 মাস করে। অর্থাৎ 3 জন শিশুই 1 বছরের নিচে তাদের বয়স। একজন হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, বাকি 2 জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত সিলেটে গত 24 ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 92 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 281 জন রোগীর চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এই মুহূর্তে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আমরা রয়েছি, যেখানে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে 70 জন রোগীর চিকিৎসা নিচ্ছে, কিন্তু সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 86 জন রোগী এখানে ভর্তি রয়েছে। সিলেটে হাম পরিস্থিতির চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা চিকিৎসক রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল মিলে 34টি আইসিইউ রাখা হয়েছে এবং 34টিতেই কিন্তু পেশেন্ট রয়েছে। এবং যারা এখন পর্যন্ত মারা গেছে সিলেট বিভাগে মোট 40 জন কিন্তু শিশু মারা গেছে। এর মধ্যে 4 জন হাম রোগে এবং বাকি 36 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। যারা মারা গেছে তাদের আরো নানা রকম জটিলতা ছিল, যেমন হৃদরোগ ছিল, নিউমোনিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল। এসব রোগে তারা আসলে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র শিশুরা যে আক্রান্ত হচ্ছে সিলেটে এমনটা নয়, অনেক প্রাপ্তবয়স্করাও কিন্তু এখন আক্রান্ত হচ্ছে এবং পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে সিলেটে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এই ছিল আমার কাছে সিলেটে হাম পরিস্থিতির সবশেষ তথ্য। সিলেট থেকে সহকর্মী জয়ন্ত কুমার দাস। এদিকে হাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ব্যর্থতা তদন্ত চেয়ে আরও একটি রিট হয়েছে। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন। রিটে হাম নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং তদন্ত কমিশন কেন গঠন করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। রোববার রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। এটি ছাড়াও হাম নিয়ে গত 2 সপ্তাহে অন্তত 4টি রিট দায়ের করা হয়েছে আদালতে। ঢাকা এবং ঢাকার বাইরে জমজমাট কোরবানির পশুর হাট, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে নওগাঁর সতীহাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাব তার কাছে। বাহারঙের পশুর ভর সমারোহ এই মুহূর্তে হাটে। প্রান্তিক খামারিরা আসলে তাদের দীর্ঘদিন ধরে লালন পালন করা পশুগুলো হাটে তুলছেন, একটা কাঙ্ক্ষিত দর পাবেন এই প্রত্যাশায়। আমরা দেখেছি সকাল থেকেই অসংখ্য খামারি এবং যারা এখানে পশু কিনতে এসেছেন ব্যাপারীর একটা সরব উপস্থিতি। গত কদিন যে শেষ মুহূর্ত চলছে, যেহেতু ঈদুল আজহার, এই দূরের ব্যাপারীর উপস্থিতি এসেছে। দর এই মুহূর্তে হাঁকাহাঁকি চলছে, দর কষাকষি চলছে। এবং আমরা দুপুরের আজকের যে চিত্রটি দেখছিলাম, আসলে যারা গরু কিনবেন তারা প্রথম থেকেই কিন্তু দরের একটা যাচাই করছেন। একটা দৃষ্টিনন্দন গরু তাদের নাগালের মধ্যে দরের আসার পরই তারা কিন্তু এই গরু কেনার একটা প্রক্রিয়া আমরা দেখছিলাম। এবং দামের জায়গাটা যদি একটু বলি, তাহলে যারা গরু ক্রেতা তারা বলছেন যে দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। অন্যদিকে যারা ব্যাপারী বা বিক্রেতা খামারি তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। এর কারণ হলো যে যেহেতু কিছু সময় রয়েছে, অনেকেই কিন্তু একটা সময়ের অপেক্ষায় কিন্তু দেখছেন এই হাট না হলে আরেক হাটে যাবেন। তবে আজকে আমরা দেখেছি যে 80,000 থেকে 1 লাখ টাকা বা 1,20,000 টাকা দামের গরু বেচা কিনাটা কিছু এখানে বেশি হচ্ছে এবং মাঝারি জাতের ষাঁড় গরুগুলোর উপস্থিতি বেশি। এবং এই হাটে আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর সতীহাট, এই অঞ্চলের একটি বড় হাট। সকাল থেকে গরুর পাশাপাশি ছাগলেরও কিন্তু ব্যাপক উপস্থিতি দেখেছি এবং এখানে দূরের ব্যাপারীর উপস্থিতি এসেছে। সব মিলিয়ে একটা জমজমাট কারবার কিন্তু চলছে এবং আগামী 1 সপ্তাহের উপরে রয়েছে যদিও ঈদুল আজহার। তারপরও প্রান্তিক খামারিদের যে প্রত্যাশা, আসলে এবার গোখাদ্যের দাম অনেকটাই বাড়তি, ফলে তারা প্রত্যাশা করছেন একটা সব মিলে যেন প্রত্যাশিত দর তারা পান। এবং খামারিদের এই বিপরীতে যারা ক্রেতা তারা আবার বলছেন যদিও বাজার ব্যবস্থাপনায় শেষ মুহূর্তে তারা একটা নাগালের মধ্যে এলেই তবেই তারা গরু কেনা বেচা করবেন। তবে এখানে প্রতি মন 30,000 টাকার একটা হিসেব কষে কিন্তু গরুর দর হাঁকা হচ্ছে বা দাম কষা চাচ্ছেন ক্রেতারা। সব মিলে জমজমাট কারবার কিন্তু এই হাটে রয়েছে। আরো যেহেতু সময় রয়েছে, অন্যান্য হাটগুলোতেও কিন্তু এরকম ক্রমান্বয়ে গরুর সরবরাহটা বেশ আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক গরু বেচা কেনার খবর আমার কাছে। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি।
কোরবানির ঈদে এবার চাহিদার তুলনায় ২০ লাখের বেশি গবাদি পশু মজুত রয়েছে। চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে নির্বাচনী ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, কোরবানির জন্য দেশে ১,২৩,34,০০০ গবাদি পশু মজুদ রয়েছে, আর চাহিদা রয়েছে ১,২,০০,০০০ পশুর। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকায় পশু আমদানির প্রয়োজন নেই। সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পশু রপ্তানি করার লক্ষ্য নিয়েছে সরকার। এই প্রকল্পগুলো সব ইলিশের অভয়াশ্রমে প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। সেই জন্য আমরা বলেছি বাইরের পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। মাঠ ও মিল পর্যায়ে পর্যাপ্ত ক্রুড মজুদ থাকলেও বৃষ্টির অজুহাতে প্রতিদিনই বাড়ছে লবণের দাম। 14 দিনের ব্যবধানে চামড়ায় ব্যবহৃত লবণের 74 কেজির বস্তায় 250 টাকা এবং খাবার লবণে 200 টাকা বেড়ে গেছে। তবে মাঠের কৃষক কৌশলে দাম বাড়াতে ক্রুড মজুদ রাখছে বলে অভিযোগ উঠেছে। শেখাচ্ছিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিসিকের তথ্য অনুযায়ী বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মিলে 1,10,542 মেট্রিক টন ক্রুড এবং ক্রাশ লবণ মজুত রয়েছে। এর বাইরে মাঠ পর্যায়ে ক্রুড মজুত রয়েছে আরও অন্তত 20,417 মেট্রিক টন। আর চলতি বছর কোরবানির ঈদে সম্ভাব্য 1,01,06,000 পশুর চামড়া সংরক্ষণে 1 লাখ মেট্রিক টনের কাছাকাছি লবণ প্রয়োজন। সিজন খারাপ হওয়ায়, ওয়েদার খারাপ হওয়ায় চাষিরা মাল সাপ্লাইটা কমিয়ে দিয়েছে। অথচ চাহিদার বিপরীতে অতিরিক্ত মজুদ থাকা সত্ত্বেও প্রতিদিনে বাড়ছে লবণের দাম। উৎপাদনের টাইমে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, উৎপাদনে ব্যাঘাত করছে, এইখানে বাজারটা এই অবস্থা। মাঠ পর্যায়ে কুট উৎপাদনে জমির বর্গা খরচ, পলিথিনের দাম এবং বোর্ড ভাড়া আগের চেয়ে অনেক বেশি বলে দাবি ব্যবসায়ীদের। সরকারি তো নির্ধারিত রেট হয়েছে 14 টাকা হতে 15 টাকা 50 পয়সা পর্যন্ত, আর আমাদের এখানে বর্তমান রেট হয়েছে 1020 টাকা। চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় 70 একর জমিতে এবার লবণ চাষ হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী কক্সবাজারের টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, চট্টগ্রামের বাঁশখালী থেকে ক্রুড লবণ নিয়ে আসা হয় মাঝিরঘাটের মিলে এবং এই লবণ রিফাইন শেষে চলে যাচ্ছে বিভিন্ন গুদাম এবং মোকামে। আর এর মাঝে হাত বদল হচ্ছে অন্তত 8 বার, আর প্রতিবারই বাড়ছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। সকালে দৌলতপুর রেলগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে সড়ক অবরোধ করেন তারা। গত 9 মাস ধরে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান বিক্ষোভকারী শ্রমিকরা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে, পরে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাট খাতকে $1 বিলিয়ন রফতানি আয় থেকে অন্তত $7 বিলিয়ন শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। রাজধানীতে বহুমুখী পাট পণ্য মেলা উদ্বোধন করে একথা বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী। প্রাথমিক স্কুল ও মাদ্রাসার অন্তত 2 কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে পাটের ব্যাগ দেয়া হবে বলেও জানানো হয়। পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাট পণ্যের অবস্থান শক্তিশালী করতে আয়োজন করা হয়েছে বহুমুখী পাট পণ্য মেলা। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে এ মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী। আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, পাট খাতকে $1 বিলিয়ন রপ্তানি আয় থেকে অন্তত $7 বিলিয়ন শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। এখন যা করি আমরা, এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা পরিকল্পনা না, এটি সম্ভব। এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। তো আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে
পাট বীজের স্বয়ংসম্পূর্ণ হওয়া। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, পাট খাতের অগ্রগতিতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার মাধ্যমে গ্রাম ও শহরে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। জামদানি বলেন, এই আজকে পাট বলেন বা বিভিন্ন যে ইয়েগুলো আছে সবগুলোকে আমরা প্রমোট করা আমাদের সরকারের মূল হলো দেশীয় পণ্যগুলোকে আরও মানুষের কাছে তুলে ধরা, বিশ্বের কাছে তুলে ধরা। আমাদের স্কুল প্রাইমারি লেভেলে স্কুল পড়ুয়া যারা আমাদের ছোট্ট সন্তানরা শিশুমণিরা আছেন, কওমি সহ 2 কোটি স্টুডেন্ট হবে, কওমি মাদ্রাসা সহ যদি ধরি 1 থেকে 5 পর্যন্ত। এবং আমরা আগামী 5 বছরে আমাদের এই সরকারের মেয়াদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেককে বিনামূল্যে স্কুল ব্যাগ দিবেন। মেলায় পাটের তৈরি শৌখিন ও নিত্য ব্যবহারের পণ্য, বিভিন্ন ধরনের ব্যাগ, শাড়ি, ওয়ালমেট এবং ঘর সাজানোর নানা সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত এই মেলা আগামী 23 মে পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশে পরিবেশ বান্ধব গাড়ির বাজার বাড়াতে চায় সরকার, আর এই পরিকল্পনা বাস্তবায়নে আসছে বাজেটেই রিকন্ডিশনড হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা চায় বারবিরা। এ বিষয়ে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিবেশ সুরক্ষা আর জ্বালানি সাশ্রয় বিবেচনায় বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাজার। পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশও। বাজেটে আমরা আশা করছি যে ইভি গাড়ির ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য যে জায়গাটুকু আছে ওই জায়গাতে আমরা সহায়তা চাচ্ছি সরকারের কাছে। 2030 সালের মধ্যে সরকারের পরিকল্পনা মোটরযানের 30% যেন হয় বৈদ্যুতিক গাড়ি। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য মতে 2022 সাল থেকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত নিবন্ধন নেওয়া এসব গাড়ির সংখ্যা 800-র কম, যা সড়কে চলা মোট গাড়ির 0.01% কম। ম্যানুফ্যাকচারিং যারা করবে কিংবা অ্যাসেম্বলি করবে তাদের জন্য একটা ডিউটি বেনিফিট যদি সরকার ঘোষণা করেন তাহলেই লোকালি অ্যাসেম্বল হয়ে বাজারে যাওয়া শুরু হবে। আগামীর বাস্তবতা বিবেচনায় পরিবেশ বান্ধব মোটরযানের জন্য অবকাঠামো প্রস্তুত করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। সারা বাংলাদেশে এই আপনার চার্জিং স্টেশন তৈরি হবে এবং অটোমেটিক্যালি ইভির জন্য কিন্তু একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যাবে। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক কমালে ডলারের দর বৃদ্ধির কারণে বেড়ে যাওয়া গাড়ির দাম খানিকটা কমে তা আসবে ক্রেতার নাগালে। এত দাম এগুলোর সবটা এনে সেটা যে কস্ট পড়বে ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। আমাদের দাবি এতটুকুই যে আপনি এমন কিছু করবেন না যাতে ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়। আগামীর বাস্তবতা আমলে নিয়ে পরিবেশ বান্ধব রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশে ইন জেনারেল গাড়ির যে ট্যারিফ এটা আসলে অত্যাধিক, যেগুলো জনপরিবহনের জন্য, ব্যবসার কাজের জন্য, ফ্রেট মুভমেন্টের জন্য, ইভেন নাগরিকের প্রয়োজনে সেই জায়গায় কিন্তু সেগুলো রেশনালাইজ করার সুযোগ আছে। বিআরটি এর তথ্য মতে 2022 সালে যেখানে নিবন্ধন নিয়েছে 16,700 গাড়ি, সেখানে দাম বৃদ্ধির কারণে কমতে কমতে গেল বছর তা নেমেছে 9,400টিতে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোর একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 3 জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলের কাছ থেকে সন্দেহভাজন 2 হামলাকারীরও লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। হামলাটি ধর্মবিদ্বেষ থেকে ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত লস্কর আল মামুনের রিপোর্টে। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকার একটি মসজিদ ও ইসলামিক স্কুল সংলগ্ন কমপ্লেক্সে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে বন্দুকধারীরা। দুপুরের নামাজ শুরুর কিছুক্ষণ আগে চালানো এ হামলায় কয়েকজন নিহত হন। নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। ঠিক কী কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের উৎস ও বিস্তারিত নিশ্চিত করতে আরও সময় লাগবে, তবে এই মুহূর্তে এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবেই তদন্ত করা হচ্ছে। এদিকে হামলার পর লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মসজিদ ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সান দিয়েগো কান্ট্রির সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারে আকস্মিক হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বত্র। থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো শহর জুড়ে। প্রাথমিকভাবে পুলিশ এই হামলাকে হেইট ক্রাইম হিসেবে উল্লেখ করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে জানা যাবে এটি হেইট ক্রাইম নাকি ধর্মবিদ্বেষমূলক হামলা। লস্কর আল মামুন,
সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানে মঙ্গলবারের পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র নিষিদ্ধের শর্তে ট্রাম্প অনড় থাকলেও ইরান স্পষ্ট জানিয়েছে কোনো চাপের মুখে তারা আত্মসমর্পণ করবে না। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। এর জবাব পাল্টা ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সরাসরি অনুরোধে ইরানের উপর একটি বড় ধরনের সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, উপসাগরীয় নেতারা তাকে আশ্বস্ত করেছেন যে একটি গ্রহণযোগ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছেন তারা। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ সম্পূর্ণ বন্ধ করতে হবে, অন্যথায় যে কোনো মুহূর্তে বড় আকারের সামরিক অভিযানের নির্দেশ দেয়া আছে। ট্রাম্পের এই আলটিমেটামের মুখে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান সবসময় মর্যাদা ও জাতীয় অধিকার বজায় রেখে সংলাপে বিশ্বাসী, তবে কোনো অবস্থাতেই তারা আইনি অধিকার থেকে পিছু হটবে না। এদিকে দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন রেজাই ট্রাম্পের হামলা স্থগিতের বিষয়টিকে উপহাস করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনকে পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে বাধ্য করবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই তীব্র হচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত। ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার জবাবে দক্ষিণ লেবাননের রাশাব শহরে ইসরায়েলি সেনাদের উপর ড্রোন এবং আকাশ সীমায় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। যোগ্যতা না থাকলেও উড়াচ্ছেন বিমান। নীতিমালা ভেঙে পরীক্ষা, ১৩ জনকে পাইলট বানাতে নম্বর জালিয়াতি। আওয়ামী মন্ত্রী ও বিমান কর্তাদের যোগসাজশে নজিরবিহীন নিয়োগ কাণ্ড। এবং পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা বানাজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতা রক্ষায় জোর বাংলাদেশের। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে আসবো কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।